আব্দুল হামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তদন্তে দোষী হলে ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে অংশ নেবেন আলোচনা সভায়। করোনার সংক্রমণ বাড়াচ্ছে দুশ্চিন্তা, আতঙ্কিত না হয়ে যে কোনো জ্বরে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। কোরবানির বর্জ্য সরণি দক্ষিণ সিটির কিছু এলাকায়, দুর্ভোগে স্থানীয়রা, বেশিরভাগ অপসারণ উত্তরে। ঈদ আনন্দে সারা দেশে মুখরিত পর্যটন কেন্দ্র, কক্সবাজারের সাগর পাড়ে উপচে পড়া ভিড়। ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিকাল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। নির্দোষ কাউকে সাজা দিতে চায় না সরকার। গত ৮ মে মধ্যরাতে চিকিৎসা করাতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সে সময় তার দেশত্যাগ নিয়ে সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। চিকিৎসা শেষে রোববার রাতে দেশে ফেরেন তিনি। সাথে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশাদ খান। দেশে ফেরায় তার গ্রেপ্তারের বিষয়টি নতুন করে আলোচনায়। সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরা ও গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি জানান, যৌক্তিক কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। তদন্ত শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্রিয়জনের সাথে ঈদ করতে প্রায় ৮০ লাখ মানুষ ঢাকা ছাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি কোথাও। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, ২-১ লাখ ছোটোখাটো চুরি, চেঁচামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। রাজধানীর নিরাপত্তায় এবার ৫ শতাধিক টিম কাজ করছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার চায় বিএনপি। সেখানে বিতর্কিত উপদেষ্টাদের না রাখার দাবি দলটির। চ্যানেল 24-কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারালে তা হবে দুর্ভাগ্যজনক। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। সংস্কার না নির্বাচন, কোনটি আগে? বর্তমানে যা টপ অব দ্য কান্ট্রি, এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট। পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক। বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও দিনক্ষণ স্পষ্ট করেনি অন্তর্বর্তী সরকার। দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন, আগামীতে বিএনপির কর্মকৌশল জানতে চ্যানেল 24 মুখোমুখি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে কিনা এমন প্রশ্নে তার সাফ জবাব, সরকার জন আস্থা হারালে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসে, তাই না? সেটা তো আমরা কোনো সময় চাইনি। আমরা চাই সরকারকে সেখানে সকলের সমর্থনে বসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, ট্রানজিশন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। এটা হচ্ছে মূল জব আর কি। তো সেখানে ওই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তো সেটা তো হবে দুর্ভাগ্যজনক। এই সরকারের নিরপেক্ষতা যদি নিয়ে প্রশ্ন উঠে যায়, তাহলে তো পুরো আমাদের পুরো প্রক্রিয়াটাই এগোনোর কোনো সুযোগ নেই, এটা বিফলে যাবে। নির্বাচন সামনে রেখে কেয়ারটেকার আদলের সরকার গঠনের দাবি জানান আমির খসরু। তার মতে, যেসব উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, নিরপেক্ষতা প্রমাণে তাদের সরকারে থাকার কোনো সুযোগ নেই। নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে, ইতিমধ্যে একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে, তাদের কথায়, বার্তায়, আচরণে, কার্যক্রমে,
তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো সুতরাং আমরা তো এখন, আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে, কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। এটা আমরা বিগত চলমান সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যেতে হবে নির্বাচনের জন্য। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেটি মাথায় রেখে যথাসময়ে রোড ম্যাপ দেবে কমিশন। কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এই কথা বলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের রোড ম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি যুবক এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতের আমির এসব কথা বলেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। দেশবাসীকে অনুরোধ করব, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। বিচারিক প্রক্রিয়া ও মৌলিক সংস্কার দৃশ্যমান হওয়ার পর এপ্রিলের মধ্যে নির্বাচন হলে এনসিপির কোনো আপত্তি নেই। দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়া দিয়ে আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়, এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। 4 দিনের সরকারি সফরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সফরকালে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করতে পারেন প্রধান উপদেষ্টা। এছাড়াও লন্ডনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে অংশ নেবেন ডক্টর ইউনূস। রাজা চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের। আগামী 14 জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভিন্ন নামে নতুন চেহারায় দেশে হঠাৎ করে বেড়েছে করোনার প্রকোপ। 2 মাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে হতে হবে সতর্ক। তবে কোনো ধরনের জ্বরকে অবহেলা না করার পরামর্শ রয়েছে চিকিৎসকদের। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। 2019-20 সালে গোটা পৃথিবী কাঁপিয়ে দেয়া করোনা ভাইরাস ফিরেছে আবার। নতুন কয়েকটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল এপ্রিলে দেশে করোনায় আক্রান্ত হন 23 জন, আর মে মাসে এই সংখ্যা বেড়ে হয় 86। চলতি মাসেও মৃত্যু হয়েছে 1 জনের। চিকিৎসকরা জানান, XFG ও XFC নামে করোনার নতুন ধরনে আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। দুটোই করোনার শক্তিশালী ধরন ওমিক্রনের JN1 ভ্যারিয়েন্টের উপধরন। শারীরিক সমস্যা হচ্ছে, অথবা ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, অথবা মাথা ব্যথা, গায়ে ব্যথা, কারণ উপসর্গ তো চেঞ্জ হয়ে যায়, উপসর্গ তো একরকম থাকে না। এই ভাইরাসের ধরনটা এরকম। এই ধরনগুলো মূল যে করোনা ভাইরাস তার কতগুলো উপধরন, এবং করোনা ভাইরাসের একটি উপধরন ছিল অমিক্রন, আমরা মনে করতে পারি তারও 2 থেকে 3টি উপধরন। এই সবগুলো কিন্তু খুব কাছাকাছি, পরীক্ষা না করলে এগুলো ধরনটা নিশ্চিত হওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ছড়াতে পারে খুব দ্রুত, যদিও এখনো মারাত্মক আকার ধারণের প্রমাণ মেলেনি। এই মুহূর্তে এটা ভীতির কোনো কারণ নেই, কিন্তু আমরা বলবো সাবধান হলে যদি ঝামেলা এড়ানো যায়, কষ্ট এড়ানো যায়, ভোগান্তি এড়ানো যায়, তাহলে আমরা সাবধান হব, অর্থাৎ মাস্ক পরব, এবং যে কাউরই জ্বর হোক তিনি
নিজেকে অন্যদের থেকে সরিয়ে নেবেন। একটু সাবধানে চলাফেরা করা, সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা চাচ্ছি যে আক্রান্তটা কমিয়ে আনা, যাতে আর না বাড়ে, যেটুকু হচ্ছে সেটুকু যাতে না বাড়ে, সতর্ক থাকে, সংক্রমণটা যদি ছড়িয়ে না পড়ে, সেই জন্য আগাম কিন্তু আমরা ব্যবস্থাপনা নিচ্ছি, যেন সতর্ক করছি আমরা। নতুন করে করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। এদিকে করোনা সতর্কতায় বেনাপোল ইমিগ্রেশনে ভারত থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশনের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু কিছু জায়গায় ওমিক্রন ধরনের করোনা সংক্রমণ বেড়েছে। দেশে করোনার এই নতুন ধরনটি যাতে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে আলাদা করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোভিড ওমিক্রন XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় 5 গুণ বেশি বিষাক্ত, যাতে মৃত্যুর হারও বেশি। পার্শ্ববর্তী দেশ ভারতে নতুন করোনা ওমিক্রন XBB কিছু কিছু জায়গায় আক্রান্ত হয়েছে। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর এর প্রতিরোধে সতর্কবার্তা জারি করছে এবং এর সুবাদে আমরা বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন। ঈদের তৃতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য জমে আছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়। এতে করে সৃষ্টি হয়েছে স্থানীয়দের ব্যাপক দুর্ভোগ। এলাকাবাসীরা বলছেন, গেল কয়েক বছরের তুলনায় বর্জ্য অপসারণ কাজে গতি এলেও পরিচ্ছন্নতা কর্মীদের অলসতা আর বাসিন্দাদের অসচেতনতায় তৈরি হয় এমন সংকট। তবে অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে উত্তর সিটি কর্পোরেশন। ঈদের তৃতীয় দিনেও জমে আছে কোরবানির পশুর বর্জ্য। দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার বাসিন্দারা। দুপুর গড়ালেও এমন চিত্র দেখা যায় পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়ক, বংশাল, ধোলাইখাল, সূত্রাপুর সহ বেশ কিছু এলাকায়। পড়ে থাকা কোরবানির পশুর উচ্ছিষ্টে দুর্গন্ধ ছড়ায় আশেপাশের বাসাবাড়ি, খাবার হোটেল সহ পুরো এলাকায়। বর্জ্য অপসারণে ধীরগতিতে এই সংকট তৈরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। এটা যদি ভালোভাবে পরিষ্কার করতো তাহলে তো আপনার এইভাবে থাকতো না। সামনে বাড়িঘর আছে, এখান থেকে দুর্গন্ধ যায়, ঠিক আছে, যারা যাতায়াত করে তাদের সমস্যা হইতেছে। এদিনও পশু কোরবানি হয় ঢাকা দক্ষিণে। স্থানীয়দের অনেকেই দেখা যায় অসচেতনভাবে নতুন বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখার। ঢাকা দক্ষিণ সিটির হাজারবাগ এলাকায় এখন প্রায় 1টা বেজে আসছে। এখনও পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তায় কাজ করছেন এবং সাধারণ মানুষ চলাচল করছে। তো আমরা একটু জানতে চাই যে তাদের এই কাজ এত দেরি করে হচ্ছে কেন। আচ্ছা ভাই, আপনি কয়টা থেকে কাজ শুরু করেছেন? আমি সকাল 6টা থেকে আসছি। সবাই নির্দিষ্ট সময় ফালায় না, সবাই কিছুক্ষণ পর পর ফালাইতেছে, তো এই জন্য ময়লাটা একটু পরপর বের হইতেছে। কাজের দেরি করে আসছেন কেন? আমি ডিউটি শেষ করে যাই দিতে 12টা-1টা বাজে রাত্রে, মানে সকালে উঠে আসতে তো দেরি হয়। স্থানীয়দের অনেকেই দেখা যায় অসচেতনভাবে নতুন বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখছেন, জানিয়ে তর্কে জড়ান পরিচ্ছন্নতা কর্মীরা। আইলেনে ময়লা তুই যায়, এই আমরা জিজ্ঞাসা করলে মনে করেন এরা ওই বেতন দেয়, এন দেয়, জারি মারে আমাদের। অন্যান্য বছর এই ময়লাগুলো আরও দীর্ঘদিন পড়ে থাকতো এবং দুর্গন্ধ ছড়াইতো, কিন্তু সেই তুলনায় এই বছর ময়লাগুলো অতি তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা অবশ্য অপেক্ষাকৃত ভালো। অপসারিত হয়েছে বেশিরভাগ কোরবানির বর্জ্য, তবে কিছু হাটের বর্জ্য এখনও পুরোপুরি সরানো যায়নি। ঈদের 3 দিনে ঢাকা উত্তরের ল্যান্ডফিলে বর্জ্য নেওয়া হয়েছে 20,000 টন আর দক্ষিণে 26,000 টন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, রাজধানীর ওয়াসা ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এই মুহূর্তে চলছে ব্রিফিং। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। 1,66,754টি এবং এই যে টোটাল ব্যবস্থাপনা কার্যক্রম, এতে আমাদের প্রায় 12,853 জন কর্মী কাজ করেছেন এবং 2,079টি যানবাহন আমরা ব্যবহার করেছি। আর আমাদের যন্ত্রচালিত বিশেষ ইকুইপমেন্ট 344টি আমাদের এই কাজে নিয়োজিত ছিল। আপনারা জানেন, এই হাটগুলো তদারকি করার জন্য আমাদের বিশেষ টিম ছিল, তারা মনিটরিং করেছে এবং আমাদের যারা
হাটগুলো ইজারা নিয়েছিলেন তাদের পক্ষ থেকে ভলান্টিয়ার নিয়োজিত ছিল। তারপরে আমাদের প্রত্যেকটা হাটই মোবাইল কোর্ট ছিল এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই মোবাইল কোর্টগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল। তারা মোট 11টি অপরাধের শাস্তি দিয়েছে এবং তাতে আপনার 13,000 টাকা তারা জরিমানা করেছিল। এবং এই হাটগুলোতে আমরা 8টি হাটে আমরা 400 জন আনসার নিয়োজিত রেখেছিলাম হাটগুলোর শৃঙ্খলা রাখার জন্য। এর বাইরে আমাদের কন্ট্রোল রুম ছিল, ব্যাংকের এটিএম বুথ ছিল, তারপরে পুলিশের কন্ট্রোল রুম ছিল, র্যাবের কন্ট্রোল রুম ছিল, তারপরে ভেটেরিনারি সার্জন ছিল এবং সব মিলিয়ে আমরা আজকের মতো আমাদের এই বিশেষ প্রোগ্রাম এই বিকেল 4টায় আমরা এই যে বর্জ্য অপসারণ কার্যক্রম এর সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল ভোররাত থেকে আবার আমাদের যে রেগুলার কার্যক্রম সেটি পরিচালিত হবে। রাজধানীর ওয়াসা ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে ব্রিফিং চলছে সেই ব্রিফিং এর খানিকটা এতক্ষণ আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম দর্শক। খবর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন প্রেমীদের পদচারণায় এখন মুখরিত দেশের সবগুলো পর্যটন কেন্দ্র। সিলেট থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছেন, জানতে চাইব সিলেটের খবর। শিমুল, সিলেটে নিশ্চয়ই সবাই বেশ আনন্দ করছে, ঈদের আনন্দ। কি পরিমাণ পর্যটক আসলে গিয়েছে সিলেটে এবার? শরীফ, সিলেটের যেসব পর্যটন এলাকা রয়েছে, বিশেষ করে সিলেট জেলায় যেসব এলাকা রয়েছে সেই সব এলাকার লক্ষাধিক পর্যটকের আসলে সমাগম হয়েছে। আমরা তো এই মুহূর্তে আজকে সারাদিনই দেখাচ্ছি সিলেটের সাদা পাথর, গতকাল আমরা জাফলং দেখিয়েছিলাম। আজকের এই সাদা পাথরে কিন্তু হাজার হাজার পর্যটকের আসলে সমাগম হয়েছে। আপনাকে যদি দেখায় যে মানুষ কিন্তু তার পরিবার পরিজন নিয়ে আসলে তাদের সময়টুকু আসলে কাটাতে আসছেন এবং এই যে শীতল পানি, সেই শীতল পানিতে আসলে তারা তা গা ভিজিয়ে নিচ্ছেন এবং একদিকে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য আর একদিকে এই যে পাথর এবং পানির যে মিলন, সেটা দেখার জন্য আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা আসলে ছুটে আসেন। সিলেটের এইসব পর্যটন এলাকা ছাড়াও আরও যেসব পর্যটন এলাকা রয়েছে, বিশেষ করে বিছনাকান্দি, রাতারগুল, জাফলং, এইসব এলাকায় কিন্তু মানুষের আসলে ঢল নামে। এবার যেহেতু একটি লম্বা বন্ধ, সেই বন্ধে কিন্তু মানুষ তার একটি পরিকল্পনা করে আসে সিলেটে এবং আমরা বেশ কিছু পর্যটকদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সিলেটে যেহেতু অনেকগুলো পর্যটন এলাকা, সেই কারণে তারা এক এক দিন এক এক জায়গায় যাচ্ছেন এবং এখানকার যারা পর্যটকরা রয়েছেন তারা আসলে এখানের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই নিরাপত্তা নিয়ে আসলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে বছরের 12 মাসে যদি এইরকম ব্যবস্থাপনা, এইরকম নিরাপত্তা থাকে তাহলে তারা কিন্তু শুধু ঈদের ছুটিতে নয়, অন্য যেসব ছুটি হয় সেই সব ছুটিতেও তারা কিন্তু সিলেটে ছুটে আসবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো শরীফ, আমার কাছে এই ছিল ঈদ আনন্দের সবশেষ। শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেটের ভোলাগঞ্জের চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। একটা সেলফি। আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। খুলনায় ট্রাক ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 4 জন। সকালে নগরীর সোনাডাঙ্গা থেকে আম ভর্তি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রূপসা সেতুর কিছু আগে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় ইজি বাইক, উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলে ইজি বাইকে থাকা চালক এবং 12 বছরের তানজিম মারা যান। গুরুতর অবস্থায় 4 জনকে নেওয়া হয় খুলনা মেডিকেলে। নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকুন।